হ্যালো ইউটিউব, ওয়েলকাম ওয়ান্স এগেইন। স্বাধীনতার 50 বছরে পা দিতে যাচ্ছে বাংলাদেশ। দীর্ঘ 50 বছরের এই জার্নি শেষে এটা দেখার বিষয় বাংলাদেশ কোথায় ছিল এবং কোথায় আছে, কিংবা সেই পাকিস্তান যারা আমাদের উপর এত নির্যাতন করেছিল তাদের অর্জনের পাল্লায় কি যোগ হয়েছে এবং আমরা কতটুকু উন্নতি এবং অর্জনের পথে এগিয়েছি। অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, মানব সম্পদ উন্নয়ন, সামাজিক উন্নয়ন, ডিজিটাল ইকোনমি, বৈদেশিক ঋণ, মেগা ইনফ্রাস্ট্রাকচার, ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট, ডিফেন্স, করাপশন এবং রাজনীতি, এর সবকিছু উঠে আসবে আমাদের আজকের ভিডিওতে। 50 বছরের এই লম্বা সফরে বাংলাদেশ যে বন্ধুর পথ পাড়ি দিয়েছে সেটা নিয়ে আপনি কতটুকু গর্ববোধ করতে পারেন সে সবকিছুই তুলে ধরা হবে আজকের ভিডিওতে। জানতে চাইলে পুরো ভিডিওটি দেখুন আর ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড বেল আইকন ক্লিক করে রাখুন যেন কোনো ভিডিও মিস না হয়ে যায়। আমাদের সবগুলো ভিডিও ফেসবুকে পেতে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। এনজয় করুন পুরো ভিডিওটি। একেবারে শুরুতেই দেখাচ্ছি 1970-এর নির্বাচনের সেই ঐতিহাসিক পোস্টার যা আওয়ামী লীগ দিয়েছিল, যেখানে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়েছিল বৈষম্যের মাত্রা কতটুকু ছিল। রাজস্ব খাতের ব্যয়, উন্নয়ন খাতের ব্যয়, বৈদেশিক সাহায্য, বৈদেশিক দ্রব্য আমদানি, কেন্দ্রীয় ব্যাংকের চাকরি, সামরিক বিভাগের চাকরি, চাউল, আটা, সরিষা থেকে স্বর্ণ পর্যন্ত এমন কোনো খাত নেই যেখানে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে বৈষম্যের শিকার হয়নি। সে সময় বাংলাদেশকে ঠকানোর পরিমাণটা যদি 19-20 হতো তাহলে হয়তো একটা কথা ছিল। বাংলাদেশকে পাকিস্তান সে সময় ঠকিয়েছে কোথাও কোথাও 100, 200 এমনকি 300%-এরও বেশি। উদাহরণস্বরূপ বৈদেশিক সাহায্যের কথাই বলা যায়, যেখানে বাংলাদেশ শতকরা 20 ভাগ পেত সেখানে পাকিস্তান পেত শতকরা 80 ভাগ। একইভাবে সামরিক বিভাগের সব চাকরির ক্ষেত্রেই দেখা যেত পাকিস্তানের শতকরা 90 জন চাকরি পেত, বাংলাদেশের পেত শতকরা 10 জন। আর রাজস্ব খাতে তো পাকিস্তান সবকিছু ছাড়িয়ে সবচেয়ে বেশি অন্যায় করেছিল বাংলাদেশের সাথে। যেখানে রাজস্ব খাতে বাংলাদেশের জন্য বাজেট থাকতো মাত্র 1500 কোটি টাকা, সেখানে পাকিস্তানের জন্য বাজেট হয়ে যেত 5000 কোটি টাকা। অতিমাত্রার এসব অন্যায় বাংলাদেশের সাথে একদিন দুদিনের ছিল না, অন্তত 2 দশকের বেশি সময় ধরে বাংলাদেশকে এমন নির্যাতন করে আসছিল পাকিস্তান। উল্লেখিত এই কয়েকটা খাতেই বাংলাদেশকে পাকিস্তান নির্যাতন করেনি। একটা দেশ চলার জন্য যতগুলো খাত রয়েছে তার প্রতিটা খাতের প্রতিটি পরতে পরতে বাংলাদেশকে নির্যাতন করেছিল পাকিস্তান। সেদিনের সেই যন্ত্রণা থেকে মুক্তি নিতেই 1971 সালের 26শে মার্চে আসে স্বাধীন বাংলাদেশের ঘোষণা। 71-এর সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত বরাবর 50 বছর। দীর্ঘ এই 50 বছরে বাংলাদেশের অর্জনের খাতাটা কোনোভাবেই ছোট নয়। 50 বছরের এই জার্নিতে বাংলাদেশ চোখে চোখ রেখে এগিয়েছে। আর গত 12 বছরে অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে বাংলাদেশ পাকিস্তানকে এতটাই পেছনে ফেলে এসেছে, যেখানে বাংলাদেশকে কখনো যদি ধরার স্বপ্ন দেখে পাকিস্তান, তখনও তাদের অর্থনৈতিক ডিরেকশনের সবকিছু ঠিকঠাক চালিয়ে নেওয়ার পরও প্রায় 20 বছর সময় লেগে যাবে। এই ব্যবধানটাকে যে যেভাবেই দেখুক, আমার কাছে এটাই সবচেয়ে বড় রিভেঞ্জ। 1971 সালে যুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের জিডিপি গ্রোথ কমেছে প্রায় 5%-এর বেশি। পরের বছর 1972 সালে এসে জিডিপি গ্রোথ হয়ে গেছে -14%-এর কাছাকাছি। আর বাংলাদেশের ইতিহাসে সর্বশেষ মাইনাস জিডিপি গ্রোথ ছিল 1975 সালে। আর সেটার সবচেয়ে বড় কারণ ছিল জাতির পিতাকে অমানবিকভাবে হত্যা করা। এরপর থেকে আজকে পর্যন্ত বাংলাদেশ কখনোই মাইনাস জিডিপি গ্রোথে যায়নি, বরং বর্তমান সময়ে দক্ষিণ এশিয়ার সবচেয়ে সেরা জিডিপি গ্রোথ হচ্ছে বাংলাদেশের, এবং বিশ্বের সেরা 5টি জিডিপি গ্রোথধারী দেশের একটি হচ্ছে বাংলাদেশ। বর্তমান বাংলাদেশের জিডিপি হচ্ছে বরাবর $348 বিলিয়ন, যা পৃথিবীর 35তম বৃহত্তম অর্থনীতির দেশ, যেখানে পাকিস্তানের অর্থনীতি হচ্ছে মাত্র $287 বিলিয়ন। বর্তমান বিশ্বের 42তম বৃহত্তম অর্থনীতির দেশ হচ্ছে পাকিস্তান। এন্টায়ার জিডিপির দিক থেকে পাকিস্তান বাংলাদেশ থেকে অন্তত 7 ধাপ পিছিয়ে আছে। তেমনি পাকিস্তানে বাংলাদেশ থেকেও প্রায় 2 কোটি বেশি মানুষের বসবাস। আর প্রতি ব্যক্তি আয়ের দিক থেকে পাকিস্তান বাংলাদেশের কাছাকাছিও নেই। যেখানে বাংলাদেশ $2064 প্রতি ব্যক্তি আয় নিয়ে চলছে, সেখানে পাকিস্তানের প্রতি ব্যক্তি আয় হচ্ছে মাত্র $1349। একটি দেশের অর্থনীতির সাথে সবচেয়ে বেশি জড়িয়ে আছে বৈদেশিক ঋণ। পাকিস্তান তার পুরো অর্থনীতির প্রায় 90%-এর কাছাকাছি ঋণে রয়েছে। সে জায়গায় বাংলাদেশের ঋণ মাত্র 35%। আর বর্তমান বাংলাদেশের ফরেন রিজার্ভ হচ্ছে $45 বিলিয়ন, যেখানে পাকিস্তানের ফরেন রিজার্ভ হচ্ছে মাত্র $20 বিলিয়ন। একইভাবে বছর শেষে বাংলাদেশ এক্সপোর্ট করে প্রায় $42 বিলিয়ন, যেখানে পাকিস্তান এক্সপোর্ট করে মাত্র $22 বিলিয়ন পণ্য। ফরেন রিজার্ভ, এক্সপোর্ট এবং বৈদেশিক ঋণ, এই 3টি অ্যানালাইসিস থেকে আপনি খুব সহজেই বুঝবেন বাংলাদেশ পাকিস্তান থেকে কেন অর্থনৈতিকভাবে অনেক বেশি শক্তিশালী। একটা দেশের অর্থনীতিকে সবচেয়ে ভালোভাবে চালিয়ে নেওয়ার জন্য সে দেশের জন্য প্রয়োজন হয় শিক্ষিত, দক্ষ এবং কর্মঠ জনবল। আর সেই সাথে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে নারী শিক্ষা এবং নারীদের কর্মসংস্থান। গত 8 মার্চের একটি ভিডিওতে আমরা খুব ভালোভাবেই দেখিয়েছিলাম শিক্ষিত জনবল বাংলাদেশে কিভাবে গ্রো করছে এবং কত দ্রুত এগিয়ে চলছে, যেখানে বাংলাদেশের নারীরা গড় অনুপাতে পুরুষদের থেকেও দ্রুত শিক্ষিত হচ্ছে। আর কর্মসংস্থানের দিক থেকে বর্তমান বাংলাদেশের প্রায় 38% নারী কোনো না কোনোভাবে একটি চাকরির সাথে জড়িয়ে আছে, যেখানে পুরো পাকিস্তানে মাত্র 22%
30% কর্মজীবী নারী রয়েছে, সেখানে ভারতে রয়েছে মাত্র 21%। সো নারী শিক্ষা এবং নারী কর্মসংস্থানের দিক থেকে বাংলাদেশ পাকিস্তান এবং ইন্ডিয়াকেও পেছনে ফেলেছে। গত বছর পর্যন্ত সব মিলিয়ে বাংলাদেশে মাত্র 4% মানুষ বেকার ছিলেন, তবে এই বছরের করোনার ধাক্কায় সেটা হয়তো 5 থেকে 6% বেশি হয়ে যেতে পারে। শিক্ষিত এসব মানুষ নিয়ে যখন কথা বলছি, কোনো কারণে দুর্ভাগ্যবশত শিক্ষার আলোয় আসতে পারেনি এমন মানুষের সংখ্যা অসংখ্য, কিন্তু বাংলাদেশের সেই মানুষগুলো বাংলাদেশের জন্য এখন সম্পদ। এ নিয়ে দুটি আলাদা আলাদা ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে শিক্ষার আলোহীন মানুষগুলো আমাদের জন্য কাজ করে যাচ্ছে রাত দিন 24 ঘন্টা, এবং দেশের অর্থনীতিকে খুব দ্রুত এগিয়ে নেওয়ার পেছনে তাদের অবদান অনেক বিশাল। সুতরাং শিক্ষিত কিংবা কর্মঠ জনবলের দিক থেকেও বাংলাদেশ পাকিস্তানকে অনেক দূরে ঠেলে দিয়ে এসেছে। স্বাধীনতার 50 বছরে পা দিয়ে আমরা বুক ফুলিয়ে যেমন বলতে পারি আমাদের শিক্ষিত জনবল যেমন খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে, তেমনি নারী সমাজ এদেশের উন্নয়নে বড় অংশীদার হয়ে দাঁড়িয়েছে। শিক্ষা এবং নারী সমাজের এগিয়ে চলা নিয়ে যখন কথা বলছিলাম, তখন আরও একটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্বাস্থ্য। দেশের স্বাস্থ্য ব্যবস্থা কোন অবস্থায় রয়েছে এবং কেমন পারফর্ম করে যাচ্ছে সেটা জানার জন্য সবচেয়ে ভালো ইন্ডিকেটর হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি। বর্তমান বাংলাদেশের সাধারণ মানুষের গড় আয়ু হচ্ছে বরাবর 73 বছর, যেখানে মেয়েদের গড় আয়ু হচ্ছে প্রায় 75 বছরের কাছাকাছি। যেখানে 1947 থেকে 1971 পর্যন্ত বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল মাত্র 46 বছর। গড় আয়ুর দিক থেকে বাংলাদেশ ভারত এবং পাকিস্তান দুটোকেই পেছনে ফেলেছে। স্বাস্থ্য ব্যবস্থাকে জাজ করার জন্য আরেকটা ভালো ইন্ডিকেটর হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি রেট, যে ইন্ডিকেটর আপনাকে খুব সহজেই বলে দিচ্ছে দেশে প্রতি 1000-এ কতগুলো বাচ্চা জন্মের 1 বছরের মধ্যেই মৃত্যুবরণ করে। বাংলাদেশে বর্তমানে ইনফ্যান্ট মর্টালিটি রেট হচ্ছে মাত্র 23.67%, আর যাদের সাথে তুলনা করছিলাম সেই পাকিস্তানের ইনফ্যান্ট মর্টালিটি রেট হচ্ছে 57.99%। অর্থাৎ পাকিস্তানে প্রতি 1000-এ 57টিরও বেশি বাচ্চা মৃত্যুবরণ করছে, আর বাংলাদেশে মৃত্যুবরণ করছে মাত্র 23টি। এখানেও বাংলাদেশ পাকিস্তান এবং ভারত দুটি দেশ থেকে এগিয়ে আছে। ইনফ্যাক্ট পাকিস্তানের সাথে বাংলাদেশের এই জায়গায় ব্যবধান 3 গুণের কাছাকাছি। হেলথ কেয়ারের আরও একটি ইম্পর্টেন্ট ইন্ডিকেটর হচ্ছে ফার্টিলিটি রেট, যে ইন্ডিকেটর আপনাকে খুব সহজেই বলে দিচ্ছে গড়ে একজন নারী বাংলাদেশে কতটি বাচ্চা জন্ম দেন। গত 70-এর দশকেও বাংলাদেশে একজন নারী গড়ে 6টির বেশি বাচ্চা জন্ম দিতেন। সেখানে বর্তমানে বাংলাদেশের ফার্টিলিটি রেট হচ্ছে 2%, যে রেটটাকে ওয়ার্ল্ড ওয়াইড বলা হয় রিপ্লেসমেন্ট রেট। আর রিপ্লেসমেন্ট রেটের মানেই হচ্ছে একটা দেশে জন্ম নিয়ন্ত্রণ যখন রিপ্লেসমেন্ট রেটে পৌঁছে যায়, তখন একটা সময়ের পরে গিয়ে সেখানে আর জনসংখ্যা বৃদ্ধি পায় না, বরং কমতে শুরু করে। আর বাংলাদেশ সেখানে রিপ্লেসমেন্ট রেট টাচ করে ফেলেছে। আর সেই পাকিস্তানে এখনও ফার্টিলিটি রেট হচ্ছে 3.51%। শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থনীতি সম্মিলিত এই 3টি ডেভেলপমেন্ট একসাথে তৈরি করে একটি ক্ষুধামুক্ত জাতি। একটা অত্যন্ত ভালো ইন্ডিকেটর যা আপনাকে খুব সহজেই প্রমাণ করবে দেশে কি পরিমাণ মানুষ এখনও খাদ্যের সমস্যায় ভুগে যাচ্ছেন। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স বলছে 2020 সালে বাংলাদেশের র্যাঙ্কিং হচ্ছে 75। আগের বছরের তুলনায় প্রায় 13% এগিয়েছে বাংলাদেশ। ঠিক একই জায়গায় গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে পাকিস্তানের অবস্থান 88 এবং ভারতের অবস্থান 94-তে। অর্থনৈতিক, সামাজিক এসব উন্নয়ন যখন একসাথে কাজ করতে শুরু করে, তখন বিশ্বের হ্যাপিনেস ইন্ডেক্সেও বাংলাদেশের অবস্থান দ্রুতই এগিয়ে চলে। ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে বাংলাদেশ 101 নম্বর র্যাঙ্কিংয়ে অবস্থান করছে, যেখানে পাকিস্তান অবস্থান করছে 105 নম্বর র্যাঙ্কিংয়ে। আমাদের নিকট প্রতিবেশী দেশ ইন্ডিয়া 139 নম্বর র্যাঙ্কিং অবস্থান করছে। ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সের এই রিপোর্টটি আপনাকে খুব সহজেই বলে দিচ্ছে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন পাকিস্তান থেকে যেমন দ্রুত এগিয়ে চলছে, তেমনি পাকিস্তান থেকে বাংলাদেশে সুখী মানুষের সংখ্যাও বেশি। আজকের বাংলাদেশ যেভাবে পাকিস্তানকে পেছনে ফেলেছে কিংবা ভাগ্য বদলের উন্নতির পথে এগিয়ে গিয়েছে, সেটা কোনো জাদুর প্রদীপ এসে করে দেয়নি। এর জন্য বাংলাদেশকে সব দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিতে হয়েছে। অবকাঠামোগত এসব উন্নয়নের সবচেয়ে বড় অংশটি জুড়েই রয়েছে বিদ্যুৎ, যে বিদ্যুৎ দিয়ে মানুষের জনজীবন এবং শিল্প কলকারখানা সবকিছুই চলছে। ডেটা বলছে বর্তমান বাংলাদেশের প্রায় 98% এরিয়াই বিদ্যুতের কাভারেজে রয়েছে। দেশের প্রায় 90% মানুষ গড়ে বিদ্যুৎ ব্যবহারের সুবিধা পাচ্ছে। একটা সময় লোডশেডিং এর কারণে বিদ্যুৎ ব্যবহার যেমন ছিল বিরক্তির কারণ, বর্তমানে সেই লোডশেডিং এর পরিমাণ কমে এসেছে প্রায় 70%-এর বেশি। বাংলাদেশের বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হচ্ছে প্রায় 21,000 মেগাওয়াট। আগামী 2030 সাল নাগাদ বাংলাদেশের প্রয়োজন হবে প্রায় 34,000 মেগাওয়াট বিদ্যুতের। রূপপুর, রামপাল, পায়রা, মাতারবাড়ি সহ বিদ্যুৎ উৎপাদনের জন্য বেশ কিছু মেগা প্রজেক্টের কাজ শেষ দিকে রয়েছে, যাদের সম্মিলিত উৎপাদন ক্ষমতা 2025 সাল নাগাদ গিয়ে দাঁড়াবে প্রায় 8,000 মেগাওয়াটের কাছাকাছি, যাতে 2025 পরবর্তী সময় থেকে বাংলাদেশের শতভাগ বিদ্যুতের চাহিদা পূরণ করতে সক্ষম হবে এবং দেশের শতভাগ মানুষই বিদ্যুতের আওতায় চলে আসবে। একই জায়গায় পাকিস্তানে ইলেকট্রিসিটি কাভারেজ রয়েছে মাত্র 71% মানুষের। ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে আমাদের জন্য বিদ্যুৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। বিদ্যুৎ ছাড়াও এখানে অসংখ্য মেগা প্রজেক্টের কাজ চলছে। উল্লেখযোগ্য সেসব মেগা প্রজেক্টগুলো হচ্ছে পদ্মা ব্রিজ, পদ্মা রেল লিঙ্ক প্রজেক্ট,
ঢাকা মেট্রো রেল বুলেট ট্রেন প্রজেক্ট, চট্টগ্রাম কক্সবাজার টু গুমদুম রেল লিঙ্ক প্রজেক্ট, কর্ণফুলী ওয়াটার টানেল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে, মহেশখালী এলএনজি টার্মিনাল ও ডিপ সিপোর্ট, পায়রা ডিপ সিপোর্ট, হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থার্ড টার্মিনাল, মিরেশ্বরা ইকোনমিক জোন সহ দেশের বিভিন্ন প্রান্তে 100টি ইকোনমিক জোন, পূর্বাঞ্চল লিগ্যাসি টাওয়ার, ঢাকা সার্কুলার ট্রেন প্রজেক্টের মতো আরও বেশ কিছু বড় প্রকল্প। অত্যন্ত বিশাল বিশাল এই প্রকল্পগুলোর পেছনেই সরকারকে খরচ করতে হচ্ছে অন্তত $60 বিলিয়ন বেশি। বাংলাদেশের বিশাল বিশাল এসব প্রকল্পে ইনভেস্ট করে যাচ্ছেন চায়না, জাপান, সাউথ কোরিয়া, ইউনাইটেড কিংডম, টার্কি, সৌদি আরব এবং রাশিয়া। অন্যদিকে পাকিস্তানের উন্নয়নমূলক মেগা প্রজেক্ট মানেই হচ্ছে চায়না। উদাহরণস্বরূপ সিপিইসি বা চায়না পাকিস্তান জয়েন্ট ভেঞ্চার প্রজেক্টের কথাই বলা যায়, যে একটি জয়েন্ট ভেঞ্চারের আন্ডারে রয়েছে অন্তত 100টির বেশি মেগা প্রজেক্ট। চায়নার সাথে পাকিস্তানের এসব দীর্ঘমেয়াদী প্রজেক্টগুলো যতটা না লাভজনক তার চেয়ে বেশি আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ। এছাড়া রয়েছে করাচি মেট্রো বাস সার্ভিস, লাহোর মেট্রো সার্ভিস, করাচি সার্কুলার রেলওয়ে আপগ্রেডেশন, বাহারিয়া টাওয়ার বিল্ডিং, চাঁদতারা আইল্যান্ডের মতো প্রজেক্টগুলো। চলমান সব মেগা প্রজেক্ট কিংবা খুব দ্রুতই শিল্প উন্নয়নের দিকে অবদান রাখতে পারে এমন মেগা প্রজেক্টের সংখ্যা বাংলাদেশ থেকে পাকিস্তানে অনেক কম। অর্থনৈতিক উন্নতির পথ সারা পৃথিবী জুড়ে খুব দ্রুতই পরিবর্তিত হচ্ছে, যার মধ্যে অন্যতম একটি হচ্ছে ডিজিটাল ইকোনমি। পৃথিবী জুড়ে ডিজিটাল ইকোনমির সবচেয়ে বড় অবস্থানটাই দখল করে আছে আমেরিকা। অবশ্য চায়নার পাশাপাশি ইউরোপের দেশগুলো কোনো অংশে পিছিয়ে নেই। তবে দক্ষিণ এশিয়া জুড়ে ডিজিটাল ইকোনমিতে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ইন্ডিয়া। ডিজিটাল ইকোনমিতে ইন্ডিয়ার সাথে পাল্লা দেওয়ার মতো কোনো অবস্থান বাংলাদেশ এখনো তৈরি করতে পারেনি। তবে এই তালিকায় ডিজিটাল ইকোনমিতে বাংলাদেশ পাকিস্তান থেকে ঢের এগিয়ে রয়েছে। আর যতদূর আসে অনলাইন আউটসোর্সিং এর কথা, সেখানে ভারতের পরেই বাংলাদেশের অবস্থান। এখানেও বাংলাদেশ থেকে বেশ পিছিয়ে রয়েছে পাকিস্তান। পাকিস্তানের অর্থনৈতিক ভঙ্গুর দশা বিভিন্ন দিক থেকে পরিলক্ষিত হলেও একটা জায়গায় পাকিস্তান বিশ্বের সেরা 10-এ অবস্থান করছে, আর সেটি হচ্ছে ডিফেন্স ফোর্স। বর্তমান পৃথিবীর 10ম বৃহত্তম সামরিক শক্তির দেশ হচ্ছে পাকিস্তান। একই জায়গায় বাংলাদেশের অবস্থান 45তম। পাশাপাশি পাকিস্তান পৃথিবীর অন্যতম একটি পারমাণবিক শক্তিধর সমরাস্ত্রের দেশ। সামরিক শক্তিতে অনেক বেশি পিছিয়ে থাকা বাংলাদেশের হুট করেই বড় কোনো শক্তি অর্জন করা সম্ভব নয়। তবে বিগত দিনের তুলনায় খুব দ্রুতই বাংলাদেশের অবস্থান পরিবর্তিত হচ্ছে। দীর্ঘ সময় জুড়ে যে আলোচনা করেছি তার প্রতিটা পরতে পরতে রয়েছে রাজনীতি। আন্তর্জাতিক রাজনীতির মাঠে বাংলাদেশ খুব বড় কোনো প্লেয়ার নয়, তবে বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক সবারই রয়েছে। দীর্ঘ চড়াই উতরাই সামরিক শাসনের পরও বাংলাদেশের বেশিরভাগ দলই তাদের পূর্ণ মেয়াদে ক্ষমতায় ছিলেন। আর বর্তমান সরকার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় জুড়ে ক্ষমতায় রয়েছে। কিন্তু একই দিকে 73 বছর বয়সী পাকিস্তানের কোনো সরকারই তাদের পূর্ণ মেয়াদে ক্ষমতায় থাকতে পারেনি, যে ইন্ডিকেটর খুব সহজেই প্রমাণ করে রাজনৈতিক অস্থিরতা দুদেশের মধ্যে পাকিস্তানই সবচেয়ে বেশি। এবং পৃথিবীতে অন্যতম ব্যর্থ রাষ্ট্রের কোনো তালিকা যদি করা হয় তবে সেখানেও পাকিস্তানের নাম থাকবে সবার উপরের দিকে। আর আন্তর্জাতিক কূটনীতির মাঠে পাকিস্তানের অবস্থান ভারতের সাথে যেমন খুবই খারাপ, তেমনি আফগানিস্তানের সাথেও খুব খারাপ অবস্থায় রয়েছে। আর একই জায়গায় বাংলাদেশ তার দুই প্রতিবেশী ভারত এবং মিয়ানমারের সাথে যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। পাকিস্তানের বন্ধু রাষ্ট্রেরও যথেষ্ট অভাব রয়েছে। বিশ্বের অন্যতম বৃহত্তম মুসলিম রাষ্ট্র হওয়ার পরও মুসলিম বিশ্বের আর্থিকভাবে শক্তিশালী দেশগুলোর কাছে তারা খুব বেশি গুরুত্ব পাচ্ছেন না। উদাহরণস্বরূপ সৌদি আরবের কথাই বলা যায়, যে সৌদি আরবের কাছ থেকে ঋণ নিয়ে সেই ঋণের টাকা পরিশোধ করার জন্য চায়না থেকে আরও একবার ঋণ করেছে পাকিস্তান। সো বাংলাদেশ এদিক থেকে অত্যন্ত ব্যালেন্সড একটি অবস্থানে রয়েছে, যেখানে আমাদের দেশে ইনভেস্ট করে যাচ্ছে অন্তত ডজন খানেকের বেশি দেশ। এদিক থেকে বাংলাদেশ খুব ভাগ্যবান যে আমাদের অত্যন্ত ভালো কিছু লিডার ছিলেন, যেমন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক, তাজউদ্দিন আহমেদ এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 75 পরবর্তী বাংলাদেশেও যথেষ্ট শক্তিশালী নেতৃত্ব ছিল। শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ যথেষ্ট উন্নতি করেছে। বিশেষ করে সে সময় কৃষি উন্নয়নের ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। আর বাংলাদেশের ইতিহাসে অর্থনৈতিক এবং আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে সবচেয়ে ভালো ডিরেকশনটাই দিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। প্রকারান্তরে পাকিস্তানের পুরো ইতিহাস যদি আপনি খুঁজে দেখেন, এমন যোগ্যোপযোগী নেতৃত্বদানকারী নেতার সংখ্যা খুবই কম। অন্যদিকে দেশটি সবচেয়ে বেশি ডমিনেটেড হচ্ছে সে দেশের সেনাবাহিনীর কারণেই। কোনো দেশের উন্নতি একদিনে হয় না, তার জন্য সময় লাগে, সঠিক পরিকল্পনা লাগে, যোগ্য নেতৃত্বের প্রয়োজন হয়, কঠোর পরিশ্রমী সব মানুষের প্রয়োজন হয়। দীর্ঘ সময় পরে হলেও বাংলাদেশে সেই সমন্বয়টা হয়েছে পাকিস্তানের আগে। সেদিন যে পাকিস্তান বাংলাদেশকে ভাঙাকুলার মতো ব্যবহার করেছিল, সেই বাংলাদেশই আজ পাকিস্তান থেকে যোজন যোজনায় এগিয়ে রয়েছে। যে বাংলাদেশকে পাকিস্তান একটা সময় গুরুত্ব দেয়নি, কোনো মূল্যায়ন করেনি, সেই বাংলাদেশের কাছেই পাকিস্তান এখন মূল্যহীন হয়ে পড়েছে। পৃথিবীতে এর চেয়ে ভালো রিভেঞ্জ আর কি হতে পারে আমার জানা নেই। সফলতা অর্জন
অর্জন করার চেয়ে বড় প্রতিশোধ হতেই পারে না, আর বাংলাদেশ শতভাগ সফলতা দেখিয়ে যাচ্ছে। পাকিস্তানের বর্তমান জেনারেশন বাংলাদেশ সম্পর্কে ভালো ধারণা রাখে, তারা বাংলাদেশের এসব বড় অর্জনগুলোকে যথেষ্ট সম্মানের চোখে দেখে। কিন্তু এটা নিশ্চিত, যতদিন না পর্যন্ত পাকিস্তান ৭১-এর গণহত্যার জন্য অফিসিয়ালি বাংলাদেশের কাছে ক্ষমা চাইছে, ততদিন পর্যন্ত দুদেশের মধ্যে কোনো ভালো সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা খুবই ক্ষীণ। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। স্বাধীনতার ৫০ বছরে যদি বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে নাম লিখাতে পারে, তবে স্বাধীনতার ৭০ বছরে বাংলাদেশ উন্নত দেশের কাতারেও নাম লিখাতে পারবে। সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। ভিডিওটি সম্পর্কে আপনার যত কথা আছে লিখে ফেলুন কমেন্টস বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, অন্যদের জানানোর জন্য শেয়ার করুন। আপনার যত কথা আছে আমাদের কাছে পৌঁছানোর জন্য ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম কিংবা আমাদের ওয়েবসাইট অথবা ইমেল আইডি যে কোনো মাধ্যমে আপনি কানেক্টেড হয়ে যেতে পারেন। এনজয় করুন পরের একটি ভিডিও। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।